স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। ফুটেজ কই? স্যার, শামীম ভাই ফুটেজের দায়িত্বে। ডাক তাকে। ওকে স্যার। গার্ডরা শামীমকে খুঁজতে যায় আর তামিম ভালো মতো ফুটেজগুলো দেখতে থাকে। কিছুক্ষণ পর গার্ডরা এসে জানায় শামীম কোথাও নেই, তার ফোনও বন্ধ। তামিমের রাগে চোয়াল শক্ত হয়ে আসে। তামিম সাথে সাথে পুলিশের ডিআইজিকে কল করে আর তাকে কোনো শরগোল না করে সুভাকে খুঁজতে বলে। পরক্ষণেই তামিমের মনে পড়ে গেটের কথা, যেখানে কোনো চেক আপ ছাড়াই গাড়িটি ঢুকেছিল। তামিম গার্ডদের বলে চেকপোস্টে থাকা 6 জনকে ভিতরে আনতে, কিন্তু তাদের মধ্যে শুধু 4 জনই ভিতরে আসে আর বাকি 2 জনের কোনো হদিশ পাওয়া যায়নি। ফোনও বন্ধ। তামিম বুঝে যায় খুব ঠান্ডা মাথায় সূক্ষ্মভাবে পরিকল্পনা করা হয়েছে। তামিম হলরুমে চলে আসে। সেখানে তানভীর সরকারও উপস্থিত ছিল। তিনি এসেছেন মাত্র মিনিট 5 হবে। তামিম হন্তদন্ত হয়ে তার কাছে চলে আসে। পুরো শহরে কারফিউ জারি করে দেন আব্বা, বউ খুঁজতে হবে আমার। তানভীর সরকার কোনো কথা না বলে সাথে সাথে রাষ্ট্রপতিকে কল দেয় আর কারফিউ জারি করতে বলে। কারণ হিসেবে গ্রেনেড হামলা হওয়ার ভুয়া নিউজ চারপাশে ছড়িয়ে দেয়। বাস, ট্রাক সমস্ত কিছুতে চেকপোস্ট বসাতে বলে আর আর্মিদেরও করার নির্দেশ দেওয়া হয়। একজন প্রধানমন্ত্রী চাইলে আর্মি কেন, সেনাবাহিনী এবং সকল পেশায় নিয়োজিত আইন শৃঙ্খলা বাহিনীদের মিনিটের মধ্যে কাজে লাগতে পারেন। আজকে হলেও তাই একটা মিথ্যা নিউজ চারপাশে ছড়িয়ে গোপনে গোপনে সুভাকে খোঁজার চেষ্টা করে দেয় শুরু। বাঙালি হলো আবেগী জাতি। চিলে কান নিয়ে গেছে শুনলে আগে চিলের পেছনে দৌড়ায়, তারপর কানে হাত দিয়ে দেখে কান আছে কিনা। ঠিক তেমনই গ্রেনেড হামলার মিথ্যা নিউজে ফেসবুকে এত পরিমাণে ছড়িয়ে যায় যে সকলের মনে ভয়ে বাসা বাঁধা যায়। কেউ তার অবস্থান থেকে নড়ে না। পুরো শহরে কারফিউ জারি করে তামিম সরকার তার বউকে খুঁজতে বের হয়। আজকে রক্তের বন্যা বয়ে চলবে আরশিনগরে। তামিম নিজের পাঞ্জাবির হাতা উপরে উঠাতে উঠাতে বের হতে থাকে। মাহির, চাপাতিতে 75 টুকরো করা একটি লাশের মাংসগুলো পরম যত্নে নিজের কুকুরকে খাওয়াচ্ছে তামিম সরকার। খুবই মনোযোগ সহকারে কাজটি করছে সে। সে চাইলেই তার লোক দিয়ে কাজটি করাতে পারত, কিন্তু না, এই কাজ তো লোক দ্বারা হবে না, কারণ এই শাস্তিটা ছিল ভয়াবহ। আর শাস্তির কারণটাও এতটা নির্মম। মৃত্যুর কারণ এটাই ছিল যে লোকটি তামিম সরকারের বউয়ের হাত ধরেছে। শুধুমাত্র নিজের শখিন নারীর হাত ধরার অপরাধে 75 টুকরো করা হয়েছে লাশটিকে। তামিমের পুরো শরীর রক্তে ভরা, মুখও কালো, দাড়ি ও লাল হয়ে গেছে রক্তে। মাহির, জি ভাই। এটার কাজ শেষ, আরেকটারে নিয়ে আয়। জি ভাই। মাহির তামিমের সামনে হাত পা বাঁধা অবস্থায় দ্বিতীয় ব্যক্তিটিকে ফেলে দেয়। লোকটার ছটফট করা দেখলে যে কেউ বলবে সে বাঁচতে চায়, কিন্তু তামিম সরকার তো হিসাব বরাবর করার লোক। তার বউয়ের সম্মানহানি করতে পেরেছে আর সে ছেড়ে দেবে? এটা তো স্বামী হিসেবে সারা জীবনের কলঙ্ক তার। তামিম নিজের পাঞ্জাবিতে তার গোল্ডেন চাপাতি মুছে ফেলে। তারপর খুব শান্ত দৃষ্টিতে লোকটার হাতের দিকে তাকায়। এই হাত দিয়েই তো সুভার গায়ের ওড়না টেনে ফেলেছিল। তামিম নিজের চাপাতির দিকে তাকায়। যদি সে চাপাতি চালায় তাহলেও সহজ মৃত্যু, কিন্তু তামিম তো এত সহজ মৃত্যু তাকে দেবে না। আই মানিক, জি ভাই। দাড়িপাল্লা নিয়ে আয় তো। আজকে ওর কলিজা কেটে একটু মেপে দেখবো। তামিমের কথা শুনে নিচে পড়ে থাকা লোকটার আত্মা বের হয়ে আসার উপক্রম হয়ে আসে। লোকজন বলে ঠিকই যে কলিজা মেপে দেখবে, কিন্তু তামিম সরকার যে আসলে কলিজা কেটে দাড়ি পাল্লাতে মেপে দেখবে, এটা কল্পনাও করা যায় না। মানিক দাড়ি পাল্লা নিয়ে এসে সোজা তামিমের পাশে রাখে। তামিম নিজের চাপাতি দিয়ে লোকটার বুকে হালকা করে গোল গোল মাপ করতে থাকে। ঠিক কিভাবে সে কেটে কলিজা বের করতে পারে? তামিম যতই মাপ করছিল লোকটার দম ততই আটকে আসছিল। তামিম কি আসলেই তার কলিজা কেটে দাড়িপাল্লা দিয়ে মাপ করবে? তোর কলিজা অনেক বড়, আমার শখের নারীর ক্ষতি করতে গেছিলি। আসলেই বড় কলিজা তোর। কুত্তার বাচ্চা, তোর সাহস কেমনে হইল রে? তামিম লোকটার কলিজা বরাবর কোপ মারে। তারপর নিজের হাতে লোকটার কলিজা বের করে আনে আর দাড়ি পাল্লাতে রেখে মাপ করতে থাকে।
এই বালের ওজনওয়ালা কলিজা নিয়ে আমার বউরে তুলে আনলো। ছি ছি ছি, এর থেকে তো কুত্তার ওজন বেশি রে। এই এক কাজ কর, এর কলিজা কুত্তা দিয়ে খাওয়া, নিয়ে যা। তামিম সুন্দর মতো কলিজা সহ দাড়ি পাল্লাটি মানিকের হাতে দিয়ে দেয়, তারপর ইশারা করে আরেকজনকে সামনে পাঠাতে বলে। শেষের জনকে সামনে পাঠানো মাত্র তামিম তার চোখের দিকে তাকিয়ে থাকে। সাকিব, জি ভাই। ঠিক করে আন। জি ভাই। তামিম শেষের জনের চোখের দিকে তাকিয়ে থাকে। আমার বউরে চোখ টিপ মারছিলি শুনলাম, ভালো তো, কিন্তু তোর চোখ আমারে অনেক প্যারা দিতেছে রে। ভাই, ভাবিমা কইছে এই শালা ঠোঁট দিয়া চুম্মাও দেখাইছিল। বাহ, চুম্মাও দেখাইছস, তাও আমার বউরে। মজাই মজা। সাকিব শিক গরম করে এনে তামিমের সামনে ধরে। না দাঁড়া, আগের ওর ঠোঁট শিলি করতে হইব। তামিম সরকারের বউরে এগুলো দেখানোর অপরাধে ওর ঠোঁট শিলাই করা ফরজ হয়ে গেল। তামিমের নির্দেশ মতো তাকে বড় একটা সুই দেওয়া হয় সুতো সহ। তামিম সুই নিয়ে সুন্দর মতো লোকটার ঠোঁট শিলি করে দেয়। শুধু শিলি নয়, পাশাপাশি চোখেও গরম শিক ঢুকিয়ে দেয়। এতটা মর্মান্তিক মৃত্যু দেওয়া হয় তিনজনকে, যতটা কেউ কল্পনাও করতে পারেনি। তাদের দোষ একটাই ছিল, তামিম সরকারের বউয়ের ক্ষতি করতে চাওয়া। শুভা আমার জান, ওর জন্য পুরো দুনিয়া বরবাদ করে দিতে পারি আমি। তামিম রক্তাক্ত শরীর নিয়ে উঠে দাঁড়ায়, তারপর নিজের শরীরের দিকে তাকায়, পরিহিত পাঞ্জাবিটি খুলে মাটিতে ফেলে দেয়। আমার বউ রক্ত পছন্দ করে না। পার্টি অফিসে চল, পরিষ্কার হতে হবে। তামিম উঠে সুন্দর মতো বেরিয়ে পড়ে, আর বাকিরা রঙ্গমঞ্চখানা পরিষ্কার করতে থাকে। খুবই সূক্ষ্মভাবে পরিষ্কার করা হয় রঙ্গমঞ্চখানা, একটা রক্তের দাগও থাকে না। মাহির, চাপাতে দেয়। পুরো শহরে কারফিউ জারি করে নিজের বউকে খুঁজতে বের হয় তামিম সরকার। তামিমের চোখের রক্তিম বর্ণ বলে দিচ্ছে আজকে আর কারো রেহাই নেই। তামিমের কলিজায় হাত দেওয়া না, এটা শাস্তি পুরো আরশি নগর আর দেশবাসী দেখবে। শুধু দেখবে না, বুঝবেও স্বামী তামিম সরকার কতটা ভয়ঙ্কর। তামিম বের হয়ে যায় আর লোকেদের বলে সিসিটিভি ফুটেজ চেক করে তাকে লোকেশন পাঠাতে। তামিম ঠিক সেই রাস্তা দিয়েই গাড়ি নিয়ে বের হয় যেই রাস্তা দিয়ে সুভাকে নিয়ে যাওয়া হয়েছিল। সিসিটিভি ফুটেজ চেক করে সময় নষ্ট করে না তামিম, লোকেদের বলে চেক করে জানাতে, আর সে তাড়াতাড়ি বের হয়। 5-6 মিনিটের মধ্যে তামিমের ফোনে গাড়ির পুরো ভিডিও চালিয়ে যায়। অবশ্য প্রধানমন্ত্রী তানভীর সরকারের পাওয়ারের কাছে সাধারণ মানুষের পাওয়ার কিছুই নয়। তানভীর সরকারের একটা ফোনের মাধ্যমে কয়েক মিনিটের মধ্যে সব হয়ে যায়। তামিমও লোকেশন পেয়ে যায় তার বউয়ের। বলতে হবে শত্রুদের ব্রেন আছে। আমার বউকে এত কাছে লুকিয়ে রেখেছে যেন আমি পুরো শহর খুঁজি, কিন্তু নিজের আশেপাশের কথা মাথায়ও না আনি। ব্রেনওয়ালা শত্রু। কিন্তু ভাই, আপনার মতো মাস্টার মাইন্ড না। আজকে দেখাবো স্বামী কতটা মাস্টার মাইন্ড তার বউয়ের জন্য। তামিম ভিডিওটি বারবার দেখতে থাকে। যদি তার চোখে উল্টোপাল্টা কিছু পড়ে আর সুভার কষ্ট হয়, তামিম যে কি করবে এটা কেউ জানে না। প্রায় 45 মিনিট পর গোডাউনে এসে পৌঁছায় তামিম। গাড়ি দিয়ে সোজা গোডাউনের গেট ভেঙে ভিতরে ঢুকে পড়ে সে। তাড়াতাড়ি করে নেমে এই দিক ওই দিক তাকাতে থাকে তামিম। তারপর চোখ আটকে যায় মাটিতে বসে থাকা সুভার দিকে। নিচে তাকিয়ে মাটিতে বসে থাকে সুভা, শরীরে ওড়না নেই, দেখেই মনে হচ্ছে খুবই আতঙ্কে আছে সে। তামিম দৌড়ে এসে সুভার সামনে দাঁড়ায়। তামিম দাঁড়াতেই সুভা অশ্রুসিক্ত নয়নে তাকায় তামিমের দিকে। তামিম, সুভা 2 হাত বাড়িয়ে দেয় তামিমের দিকে। তামিমও সুভাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে। কিচ্ছু হবে না তোর সকাল, তোর স্বামী এখনো জীবিত। আমি সেটার জন্য কাঁদছি না তো তামিম। তাহলে সুভা তামিমকে ছেড়ে হাত দিয়ে নিচে পড়ে থাকা লোকেদের দেখায়। মোট 3 জন লোক পড়ে আছে, পাশে সুভার ওড়না। তামিম লোকেদের দিয়ে ধ্যান না দিয়ে ওড়নাটি নিয়ে সুন্দর মতো সুভার শরীর ঢেকে দেয় আর সুভার কপাল বরাবর চুমু খায়।
সুভা চুপচাপ মাটির দিকে তাকিয়ে থাকে। তামিম বুঝতে পারে কিছু তো হয়েছে। কি করেছিস তুই? সুভা বেচারির মতো মুখ করে তাকায় তামিমের দিকে আর তামিমের হাত ধরে বলে, ভবিষ্যৎ অন্ধকার তামিম। সুভার কথা শুনে তামিম নিচে পড়ে থাকা তিনজনের দিকে তাকায়, তারপর নিজের দিকে। মনে মনে আল্লাহকে লাখ কোটি গুণ শুকরিয়া জানায় তার বউয়ের রোগ আজকে তাকে বাঁচিয়েছে। সুভার হুটহাট করে রেগে যাওয়ার সবকিছু ভাঙচুর করায় আজকে তাকে এত বড় বিপদ থেকে বাঁচালো। হয়তো লোকগুলোর এই অবস্থা সুভার রাগেরই কারণ। তামিম সুভার হাত ধরে শক্ত করে। আমার ভবিষ্যৎ অন্ধকার না করার জন্য শুকরিয়া বউ। উপস্থিত সকলে হাসিতে ফেটে পড়ে। তামিম শুভার উপরে এত অত্যাচার করেছিল, শুভা যে রেগে তার পা দ্বারা তামিমের ভবিষ্যৎ অন্ধকার করেনি এটাই অনেক। শুভা তামিমের হাত সরিয়ে তাকে জড়িয়ে ধরে। আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। তুই তো আমার সিংহী, ভয় তুই নয়, তোকে পাওয়া উচিত সবার। তামিম শুভার নিজের মুখ বরাবর নিয়ে কপালের সাথে কপাল ঠেকিয়ে রাখে। আই এম সো প্রাউড অফ ইউ বউ। এভাবেই সবার ভবিষ্যৎ অন্ধ করে রাখ। তামিম, শুভা হালকা করে তামিমের বুকে বাড়ি মারে। সাকিব, জি ভাই। তোর ভাবিমাকে দিয়ে আয়। ঠিক আছে ভাই। শোন, তাড়াতাড়ি আসবি, অনেক কিছু উড়াতে হবে। সাকিব তামিমের কথা শুনে একগাল হেসে ফেলে। আজ অনেক দিন পর তার বোম কাজে লাগবে। সাকিব সুভাকে নিয়ে বেরিয়ে পড়ে সরকার বাড়ির উদ্দেশ্যে, আর সাথে বাকি জন বডিগার্ডরা। ও তামিম সুভাকে কথা দেয় সে খুব তাড়াতাড়ি তার কাছে আসবে, কিন্তু একটু সময় লাগবে। সুভাও তামিমের কথাতে সায় দেয়, কারণ সুভা ভালো মতোই জানে তামিম কি করতে পারে, তামিমের রাগ কেমন। মাহির, জি ভাই। রঙ্গমঞ্চখানায় নিয়ে আয় গো। বর্তমান তামিম সোজা তার পার্টি অফিসে চলে যায়। ভালো মতো পরিষ্কার হতে হবে। তার বউ রক্ত দেখতে পারে না, কিন্তু তামিমকে এটা ভাবাচ্ছে এগুলোর পেছনে মূল হোতাকে। না, এই চুনোপুটিগুলোর একার এত সাহস হবে না। সাথে তো কেউ আছে, কিন্তু কে? ঝর্ণার পানিতে তামিমের শরীরে অবস্থিত সমস্ত রক্তকণিকাগুলো ঝরে পানির সাথে পড়ে যেতে থাকে। কিছুক্ষণের জন্য তামিম চোখ বন্ধ করে ফেলে। আজকে তো সুভার সাথে খারাপ কিছু হতে পারতো। সুভার এই টিবিএইচ রোগের জন্য সে হয়তো নিজের রাগ কন্ট্রোল না করতে পেরে রোগগুলোর এমন অবস্থা করলো। কিন্তু যদি সে সুস্থ থাকতো, তাহলে তো শকুনের বাচ্চারা গিলে খেত সুভাকে। তামিম নিজের বুকে হাত দিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। বারবার মনে হচ্ছে যদি সুভার কোনো ক্ষতি হতো, তাহলে তো সে তার প্রাণপ্রিয় ভাই তাসকিনের মতো সুভাকেও হারাতো। ছোটবেলা ভাই হারাইছি, জেল খাটছি, নিজের মায়ের অসম্মান হইতে দেখছি, কিচ্ছু করতে পারি নাই তখন। কিন্তু তোর কোনো ক্ষতি আমি হইতে দিব না সকাল। এবার আর আমার শখের বউয়ের দিকে কারো নজর পড়বে না, চোখ একদম তুলে ফেলবো। তামিম চলে যাওয়ার পর পঞ্চপাণ্ডব তাদের কাজে লেগে পড়ে। বরাবরের মতো এই খুনেরও কোনো চিহ্ন থাকবে না। এটাই হলো মাস্টার মাইন্ড তামিমের গুণ, তার খুনের কোনো চিহ্ন থাকে না। কাজ শেষে পঞ্চপাণ্ডব রঙ্গমঞ্চখানায় তালা ঝুলিয়ে দারোয়ানদের সাবধান করে সামনে যেতে থাকে। তিনজন পেছনে আর দুইজন সামনে যেতে থাকে। মফিজ বারবার যেতে যেতে থেমে যায়। এতে করে সাকিব একটু বিরক্ত হয়। ওই টাকলা শোন। সম্মান দিয়ে কথা বল সাকিব। মাননীয় কেশ শূন্য মহাশয়, একটু শুনবেন? বৌমা। মাল খেয়ে টাল হইয়া না হাইটা সরবাল। সাকিবের অপমান শুনে মফিজ তাকে মারতে চায়, কিন্তু মাহির পুরো বিষয়টি সামলে নেয়। তামিম এমনিতেই অনেক রেগে আছে, তারপর তারা যদি এখন বাওয়াল করে সব কয়টাকে বেঁধে ঝুলাবে তামিম। সকলে পার্টি অফিসে চলে যায়, আর গিয়ে যে যার মতো সুন্দর করে পরিষ্কার হয়ে যায়। সুভা যদি রক্তের দাগ দেখে তাহলে তাদের কারো সাথেই আর কথা বলবে না। তারা ফ্রেশ হয়ে এসে তামিমের কক্ষে যায়। তামিম চুপচাপ টেবিলে থাকা সুভার ছবির দিকে তাকিয়ে থাকে। ভাই, হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। তামিম ইশারা করে সবাইকে ভেতরে আসতে বলে। সবাই এসে সামনে দাঁড়ায়। তামিমের চোখ অসম্ভব লাল। পঞ্চপাণ্ডব বুঝে যায় তামিমের এই লাল চোখের রহস্য। তামিম তাকায় তাদের দিকে।
পঞ্চপাণ্ডবের চোখেও পানি ছলছল করে। হঠাৎ করে বাঘ যদি বিড়াল হয়ে যায় সহজে কেউ হজম করতে পারে না, তাদের বেলাও তাই হলো। কিন্তু তামিমের আজকের রূপ দেখে কেউ এটা ঠিকই বুঝে, এই বিড়াল রূপটা শুধু সুভার সামনে, বাইরে যে এখনো বাঘই আছে। তামিম সরকার কাঁদে না ভাই, কাঁদায়। মাহিরের কথা শুনে তামিম দীর্ঘ নিঃশ্বাস ফেলে। পুরুষ মানুষ সহজে কাঁদে না, কিন্তু তামিম সরকার কেঁদেছে, তার বউয়ের জন্য কেঁদেছে। তামিম উঠে তার চশমা পরে বেরিয়ে পড়ে বাড়ির উদ্দেশ্যে। এত কিছুর পর সুভাকে বেশিক্ষণ একা থাকতে দেওয়া যাবে না। প্রায় 25 মিনিট পর পার্টি অফিস থেকে সরকার বাড়িতে এসে পৌঁছে যায় তামিম এবং তার পঞ্চপাণ্ডব। বাড়ি ঢুকতেই তামিম দেখে তার বড় ফুপি এসেছে। এখন তো তার ছোট ফুপির বাড়িতে থাকার কথা, বোনের মেয়ে মরলো কিন্তু সে এখানে। এই দুই বোন যে দুটো নাগিন এটা তামিম ভালো মতোই জানে, কিন্তু তানভীর সরকার তাদের যথেষ্ট আদর করে, যেন পরে কেউ না বলতে পারে রক্তের সম্পর্ক না থাকলে তাদের প্রতি অবহেলা করেছে তানভীর সরকার। তাই তাদের নিজের বোনের মতোই আদর করে তানভীর সরকার। তামিম ভেতরে ঢুকতেই শান্তা বেগম একটু চুপ হয়ে যায়, আর তামিমও তেমন কোনো পাত্তা না দিয়ে তার আব্বা জানকে সালাম দিয়ে উপরে উঠে যেতে থাকে। তামিম এসে সোজা উপরে রুমে চলে যায়। অন্ধকার রুমে এক পাশে বসে আছে শোভা। তামিম লাইট অন করে শোভার মুখ বরাবর দাঁড়ায়। আমি পাগল নই তামিম। সুভার মুখে হঠাৎ এমন কথা শুনে একটু নড়ে চড়ে ওঠে তামিম। সুভা তো জানে না তার রোগের কথা, তাহলে? সুভা তামিমের হাত জাপটে ধরে। আমি তো পাগল নই তামিম, আপনি কি আমার ছেড়ে দেবেন? তামিম সুভার পাশে বসে তার চোখের পানি মুছতে মুছতে বলে, তুই কি নিঃশ্বাস না নিয়ে বেঁচে থাকতে পারবি? না। তাহলে আমি তোকে ছাড়া কিভাবে বাঁচবো? আর কোনো কথা মুখ দিয়ে বের হয় না সুভার। শক্ত করে জাপটে ধরে তামিমকে। তামিমও সুভার মাথায় হাত বুলাতে থাকে। আমি আপনাকে খুব ভালোবাসি। আমার থেকে বেশি নয় সকাল, আমার ভালোবাসার পরিধি তুই কখনো পরিমাপ করতে পারবি না। তামিম সুভার গালে আদুরে হাত রাখে। তুই জানিস মেয়ে মানুষ চাইলে কি কি করতে পারে? সুভা মাথা নেড়ে না বোঝায়। তোরা মেয়েরা হলি মায়ের জাত, দুনিয়াতে এমন কোনো বাধা নাই তোদের আটকাবে। তোরা চাইলে সবই করতে পারিস, শুধু নিজের শক্তি বুঝতে দেরি হয়, এই যা। সুভা তামিমের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। স্বামী তামিম সরকার মারাত্মক সুন্দর। তামিম, হুম, আই লাভ ইউ। আই লাভ ইউ মোর শয়তান ছিমরি। সুভাকে শয়তান বলায় সে কিছুটা ক্ষেপে যায়। শয়তানের বউ তো শয়তানই হবে। স্বামীকে শয়তান বলিস? প্রতি শুক্রবারে নামাজ পড়া পীর বাবা রে, শুকুর আলী জানি কোথাকার। সুভা, আমি কিন্তু রেগে যাচ্ছি। সুভা উঠে দূরে বসে। শুকুর আলী, সুভা। শুকুর আলী। তামিম উঠে সুভাকে ধরতে যায়, আর সুভা কোনো রকম ছুটে পালায়। সুভা তাড়াতাড়ি করে বাইরে চলে আসে, সাথে তামিমও। নিচে তখন শুধু তানভীর সরকার আর তামিমের পঞ্চপাণ্ডব। সুভা দৌড়ে তানভীর সরকারের কাছে চলে যায়। বাবা বাঁচান। আম্মা যান, আপনি এত হাঁপাচ্ছেন কেন? সার তাড়া করেছে। তামিমও সাথে সাথে নিচে চলে আসে। তানভীর সরকার বুঝতে পারে আসলে ষাঁড়টি কে। আপনার সাপটা দেখতে একটু বেশি হ্যান্ডসাম। তামিম তানভীর সরকারের কথা শুনে বুঝতে পারে সুভা তাকে ষাঁড় বলেছে। আব্বা, আপনার সামনে আমাকে ষাঁড় বলছে? আপনার একমাত্র ছেলেকে? তানভীর সরকার উঠে দাঁড়ায়। স্বামী স্ত্রীর বিষয়ে কথা বলা ব্যাড ম্যানার্স। এক্সকিউজ মি। তানভীর সরকার উপরে চলে যেতে থাকে, আর তামিম সুভার দিকে রাগী দৃষ্টিতে তাকায়। সুভা দৌড়ে কিচেনে চলে যায়। তামিমও। পুরো রান্নাঘরের জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে ফেলে তারা দুজন মিলে। দেখে মনে হয় তৃতীয় বিশ্বযুদ্ধ হয়েছে। দৌড়ানোর এক সময় সুভা দাঁড়িয়ে পড়ে। তামিমও সুভাকে ধরতে গিয়ে দাঁড়িয়ে পড়ে। দুজনই দাঁড়িয়ে পড়ে সামনে তাকিয়ে। আয়েশা সরকার রাগী মূর্তি ধারণ করে তাদের দুজনের দিকে তাকিয়ে থাকে। 5 মিনিট পর। সব তোর জন্য হলো, এত বড় রান্নাঘর পরিষ্কার করতে হচ্ছে। আপনি একাই করছেন, কি দরকার ছিল সারের মতো তাড়া করার? আমার আম্মা জান জীবনে পানির গ্লাস উঠায় খাইতে দেয় নাই আমাকে, আর আজকে ঝাড়ু দেওয়াচ্ছে। সুভা রাগী চোখে তাকায় তামিমের দিকে, তারপর জোরে জোরে আয়েশা সরকারকে ডাকতে থাকে।
মা তামিম সরকার কাজে ফাঁকি দিচ্ছে। তুই রাতে রুমে আয়, দেখাচ্ছি আমি তোকে। আর কি দেখাবেন? আপনার সবই তো দেখা শেষ। ছি, অশ্লীল মাইয়া। অশ্লীল বলায় সুভা খানিকটা রেগে যায় আর হাতের কাছে থাকা শাক সবজি তামিমের শরীরে ছুঁড়ে মারতে থাকে। তামিমও কম কিসে, সুভার চুল ধরে তার পিঠে মারতে যায়। সুভাও তামিমের মাথার চুল ধরে যুদ্ধে অংশগ্রহণ করে। একজন আরেকজনের মাথার চুল এমন ভাবে ধরে 5-6 বছরের বাচ্চারাও তাদের সামনে কিছুই না। দেখে মনে হবে সরকার বাড়িতে দুটো ঝগড়াটে বাচ্চার উদয় হয়েছে। তাদের মারামারির শব্দ এবং একজন আরেকজনকে বকাবকি করার প্রতিটি বাক্য বাইরে স্পষ্ট শোনা যায়। মারামারির এক পর্যায়ে দুজনেই দরজার সামনে তাকাতেই দাঁড়িয়ে থাকা আয়েশা সরকারকে দেখে চুপসে যায়। আয়েশা সরকার রাগে ফুলতে থাকে তাদের এই কাণ্ড দেখে। ঠিক কিসের বাড়ি দিলে তোরা মানুষ হবি বলতো? সুভা বেচারির মতো মুখ করে আয়েশা সরকারের কাছে চলে যায়। আমার কোনো দোষ নেই মা, শয়তান সরকার আমাকে আগে মেরেছে। ডাহা মিথ্যা কথা আম্মা, কিছু কইলেই মারে। আয়েশা সরকার সুভার দিকে তাকায়। সুভার সাথে সাথে বেচারি হওয়ার মতো করে মুখে এক্সপ্রেশন করে। তারপর আয়েশা সরকার তামিমের দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে। আমার ভোলা ভোলা অসহায় সেমরির গায়ে তুই হাত তুলছিস তামিম? সাহস তো কম না। আম্মা আমি আর একটাও কথা না, বজ্জাত তানভীরের ছেলে আর কেমন হবে? বাপের মতোই তো হবে। আয়েশা সরকারের কথা শেষ করার আগে পেছন থেকে হালকা কাশির শব্দ ভেসে আসে। তামিমও চুপ হয়ে যায়। সুভার ও মুখের নকশা বদলে যায়, কারণ স্বয়ং প্রধানমন্ত্রী তানভীর সরকার আয়েশা সরকারের পিছনে, যাকে তিনি একটু আগে বজ্জাত উপাধি দিলেন। কাশির আওয়াজ শুনে আয়েশা সরকার পিছনে তাকায়। আপনি তো মানুষ ভালো না কর্তা, লুকিয়ে লুকিয়ে কথা শুনেন। ছেলে এবং ছেলের বউয়ের সামনে নিজের ইজ্জতের ফালুদা হতে দেখে তানভীর সরকার একটু আয়েশা সরকারের দিকে চোখ রাঙানি দেয়। আমি আপনার স্বামী আয়শা, আমাকে সম্মান করা উচিত আপনার। সম্মান আপনি এই জন্মে পাইবেন না কর্তা। আমার আব্বার 7টা গরু মরছে আপনার জন্য। কিন্তু পরে তো 14টা গরু পাঠিয়েছিলাম গিন্নি। তাতে কি, আমাগো খানদানি বংশের গরু ছিল ওইগুলো, আপনাদের মতো কুজাত বংশের না। এখন কি সারা জীবন ওই 7টা গরুর খোটা দিবেন গিন্নি? মরার আগ অবধি। এখন সাইডে দাঁড়ান। আয়েশা সরকার সুভার হাত ধরে তাকে সাথে করে নিয়ে যায়। আর কিচেনে শুধু তামিম এবং তানভীর সরকারই থাকে। তামিমের হাতে ঝাড়ু দেখে তানভীর সরকার সার্ভেন্টদের ডাকে পুরো কিচেন পরিষ্কার করার জন্য। তানভীর সরকার ছেলেকে নিয়ে রুমে চলে যায় আর তয়লা দিয়ে তামিমের গায়ে লেগে থাকা ময়লাগুলো পরিষ্কার করতে থাকে। আর প্রায় অনেকদিন পর তামিম এবং তার বাবা একসাথে আছে। আব্বাজান, আপনি কি আমার উপর নারাজ? তানভীর সরকার কিছুক্ষণ তামিমের মুখের দিকে তাকিয়ে থাকে। আপনার উপরে আমি নারাজ থাকতে পারি না বাবাজান, সম্ভব না। তামিম আর কোনো কথা না বলে তানভীর সরকারের কোলে মাথা রাখে। ভালোবাসার মানুষকে নিজের দুর্বলতা নয় তামিম, শক্তি হিসাবে দেখুন। আমি ভয় পাই আব্বা, ভীষণ ভয় পাই। কেন ভয় পান? আমার অবর্তমানে তার সাথে কি হয়েছে সেটা ভাবলে আব্বা, তাকে জিজ্ঞেস করার মতো সাহস আমার নাই। সে আমার কাছে সব সময় পবিত্র, কিন্তু তার কষ্টগুলো, সেগুলোর কথা ভাবলে রাতে ঘুম হয় না আব্বা। তানভীর সরকার ছেলের মনের অবস্থা বুঝতে পারে। সুইজারল্যান্ডে সুভার সাথে ঠিক কি হয়েছিল সেটা এখনো জানে না তামিম। তার শরীরে 7টা কিসের ইনজেকশন এটা এখনো পরীক্ষা করে জানতে পারেনি তামিম। রোগ সম্পর্কে জানতে পারলেও ইনজেকশন সম্পর্কে কিছু জানতে পারেনি সে, কারণ পরীক্ষা করলে সুভা সবটা জেনে যাবে। হয়তো এমন কিছু আছে যেটা সুভা জানতে চায় না। তামিমও নিজ থেকে কিছু জানতে চায় না। কেনই বা জানতে চাইবে তামিম? সুইজারল্যান্ডে আমার সাথে খুব অত্যাচার হতো তামিম। সুভার কণ্ঠ কানে ভেসে আসতেই তড়িৎ গতিতে দরজার দিকে তাকায় তামিম এবং তানভীর সরকার। সুভা এবং আয়েশা সরকার দাঁড়িয়ে আছে। তামিম উঠে দাঁড়ায়, কিন্তু তার হাঁটু প্রচন্ড নড়বড় করছিল। ঠিক এই ভয়টাই তামিম পাচ্ছিল। তামিম সব সহ্য করতে পারলেও সুভার কষ্ট সহ্য করতে পারে না।
তারপরও তামিম শক্তিশালী পুরুষ গণের মতো উঠে দাঁড়ায়। তার পরি যেহেতু নিজ থেকে সব বলছে, সে শুনবে সবটা। প্রতি রাতে নির্যাতন করা হতো, কখনো ফুপি মারতো তো কখনো রিক। সুভা জামার হাতা উঠিয়ে লাল চিহ্নগুলো দেখিয়ে বলে, মাঝে মাঝে স্ত্রী দিয়ে হাতে সেক দিত আমায়, তো কখনো কখনো গরম পানি ঢেলে দিত। সুভার বলা প্রতিটি কথা তামিমের বুকে কাচের সূচের মতো বিঁধল। চোখে পানি টলমল করতে থাকে তামিমের। পাশে থাকা আয়েশা সরকার নিজের চোখের পানি ধরে রাখতে পারে না, তাও শক্ত হয়ে সুভার সাথে। এখন ভেঙে পড়লে তো হবে না, সুভার মন পরিষ্কার করাটা জরুরি, তাকে বলতে দিতেই হবে। যেদিন পালিয়ে সুইজারল্যান্ড গেলাম তার কিছুদিন পর থেকেই শুরু হলো অত্যাচার। দলিলে সাইন করানোর জন্য যতবার না করতাম ততবার হতো অত্যাচার। সব সময় ভাবতাম সকাল হলেই থানায় যাব, কিন্তু সকাল থেকে আমার আর কিছুই মনে থাকতো না, সবকিছু স্বাভাবিক লাগতো। কিছুদিন পর আবারও একই রকম অত্যাচার, কিন্তু সকালে উঠে সব ভুলে যেতাম। আপনার সাথে দেখা হওয়ার সময়ও আমার কিছুই মনে ছিল না, শুধু মনে ছিল আপনি আমার ভাইকে মারতে চেয়েছিলেন। যেদিন আপনি আমায় খুঁজে বের করলেন তার আগের দিনও রিক। পুরো কথাটি শেষ করার আগেই সুভা মাথা নিচু করে দাঁড়িয়ে পড়ে। চোখ দিয়ে টলমলিয়ে পানি গড়িয়ে পড়ে। তামিম এসে শক্ত করে জড়িয়ে ধরে সুভাকে। তুই আমার কাছে ফুলের মতো পবিত্র সুভা, তোর মধ্যে কোনো দাগ নাই। সুভা তামিমকে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। সেদিন বারবার মনে হচ্ছিল যদি আপনি থাকতেন। অনেক কষ্টে নিজেকে বাঁচিয়েছিলাম, আমি ভেবেছিলাম সকাল হলেই পালাবো, কিন্তু তারপর আর রাতের কথা কিছুই মনে ছিল না আমার। যদি আপনি তার পরের দিন না আসতেন তাহলে হয়তো আমিও অন্য মেয়েদের মতো। চুপ, তুই পবিত্র। আল্লাহ আমাকে বানাইছে তোকে রক্ষা করার জন্য। আমি থাকতে তোর চুলও কেউ ধরতে পারবে না। সুভা প্রচন্ড কান্নায় ভেঙে পড়ে। তামিম নিজের অজান্তেই তার রক্ষক হিসেবে এসেছিল, তাকে বাঁচিয়েছিল এত বড় বিপদ থেকে। একটা অনুরোধ রাখবি সকাল, কি? আজকের পর থেকে তুই আর কাঁদবি না। প্রমিস কর। প্রমিস? 3 সত্যি। 3 সত্যি? মনে রাখিস, মুসলমানের এক কথা। সুভা হালকা হেসে ওঠে, সাথে তানভীর সরকারও আয়েশা সরকারও। তামিম, আপনি কি আমায় ছেড়ে দিবেন? আমি তো পাগল না। তামিম সুভাকে ছেড়ে 2 হাত দিয়ে তার চোখের পানি মুছে ফেলে। আচ্ছা, এই ভূত তোর মাথায় কে ঢুকাইছে? বড় আন্টি বলল যে আপনি আমার সাথে আর থাকবেন না, আমি নাকি পাগল হয়ে যাচ্ছি তাই। তামিম নিজের চোয়াল শক্ত করে ফেলে। বড় ফুপির কপালে যে কি আছে সেটা তামিম নিজেও জানে না। তার বউকে পাগল বলা? ধরতে গেলে 80% মানুষই নিজের রাগের উপরে কন্ট্রোল করতে পারে না। তাহলে কি সবাই পাগল? সুভা মাথা নেড়ে না বলে। তুই তো ট্রিটমেন্ট নিলেই সুস্থ হয়ে যাবি, কিন্তু যারা সত্যি সত্যি পাগল হবে তাদের কি হবে? সুভা তামিমের কথার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারে না, কিন্তু তামিম ঠিকই বুঝতে পারে আজকে আরো একজনের কপালে শনি আছে। সেমরি, আমার পোলা তোর জন্য পাগল, কিন্তু ওরে কান্দাস না। সুভা আয়েশা সরকারের কথা শুনে হেসে ওঠে। তামিম সুভার চুল ঠিক করে দেয়, তারপর আয়েশা সরকার সুভাকে নিজের সাথে নিয়ে যায় তার রুমে, আর তানভীর সরকার তামিমের সাথেই থাকে। সুভা যেতেই তামিমের কাঁধে হাত রাখে তানভীর সরকার। তামিম কোনো কথা না বলে চুপচাপ জড়িয়ে ধরে তার আব্বাজানকে। আপনার পাওয়ার লাগবে আমার এখন। আমার সব কিছুই আপনার, বাবাজান। সুইজারল্যান্ড থেকে রাজ সাক্ষী করে ওই কুত্তার বংশধর নিয়ে আসেন আব্বা। 3 দিনের মধ্যে কাজ হয়ে যাবে বাবাজান, কিন্তু এখন আপনার কাজ ভিন্ন। তামিম তানভীর সরকারের দিকে তাকায়। আর কি কাজ আছে যেটা তামিম করেনি? কি কাজ আব্বা? তানভীর সরকার তামিমকে একটি কাগজ বের করে দেয়। কিন্তু আব্বা। কোনো কিন্তু নয় বাবাজান, এখন শুভা মায়ের ভালোর কথা চিন্তা করতে হবে, কিভাবে তার উন্নতি হবে সেটা চিন্তা করতে হবে। আর বাকি রইল শত্রুরা। আপনি হয়তো ভুলে যাচ্ছেন আমি সরকার ভাই, যার সামনে কারো পাওয়ার নাই। তামিম তার আব্বাজানের থেকে কাগজটি নিয়ে নেয় আর তার দিকে তাকায়।
হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।